স্ক্রিনটা দেখতে পাচ্ছ? রঞ্জু বা তিতলি, ইউসুফ, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আহ, তো আমরা ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা আমাদের হয়েছে, এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এগুলো আমরা পড়েছি। মানি অ্যান্ড ব্যাংকিং, এই চ্যাপ্টারটা আমরা পড়েছি। তো এই সমস্ত জায়গাগুলো আমাদের কমপ্লিট হয়েছে। নেক্সট ক্লাস থেকে আমরা 5 ইয়ার্স প্ল্যানটা শুরু করব। 5 ইয়ার্স প্ল্যানটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। ইকোনমিতে আমাদের এখনো যে ইম্পর্টেন্ট জায়গাগুলো থাকবে, যেগুলো আমাদের এখনো পড়তে বাকি আছে, সেটা হচ্ছে 5 ইয়ার্স প্ল্যান, ট্যাক্সেশন, ইনফ্লেশন। কিছু কিছু জায়গা আমি পড়িয়েছি, বাট ওভারঅল একটা ইনফ্লেশন জায়গাটাও আমাদেরকে ইন ডিটেলস পড়তে হবে। ফিনান্সিয়াল মার্কেট, ফাইবার্স প্ল্যানে আমাদের যে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, সেগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। ট্যাক্সেশনে আমরা আমাদের যে ডাইরেক্ট ট্যাক্স কোনটা, ইনডিরেক্ট ট্যাক্স কোনটা, এই সমস্ত ডিটেলস গুলো আলোচনা থাকবে। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম যদি বেড়ে যায় সেটাকে কি করে কন্ট্রোল করতে হয়, ওভারঅল সেই জায়গাগুলো আলোচনা থাকবে। ফিনান্সিয়াল মার্কেট মানে মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মানে এই যে স্টক মার্কেটে সবাই ইনভেস্টমেন্ট করে সেগুলোর কি প্রসিডিওর, গভর্নমেন্ট বন্ড কি জিনিস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা থাকবে। পরের চ্যাপ্টার ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিক ফিনান্স, যেটাকে আমরা বলে থাকি বাজেট। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তারপর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, এবং লাস্ট হচ্ছে বিভিন্ন বডিজ। বডিজ বলতে কিরকম, ইন্টারন্যাশনাল বডিজ, ন্যাশনাল বডিজ। যেমন ধরো বললো এডিবির সদর দপ্তর কোথায়, ঠিক আছে, ডব্লিউটিওর সদর দপ্তর কোথায়, এই যে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইকোনমিক বডিজ গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। তারপর থাকবে ইন্ডাস্ট্রি বলে একটা চ্যাপ্টার, আর এগ্রিকালচার বলে। তাহলে ক্রমান্বয়ে এই সমস্ত চ্যাপ্টার গুলো আমরা শেষ করার আমাদের টার্গেট হবে। এর মধ্যে এই তিনটে চ্যাপ্টার আমরা ইন ডিটেলস কমপ্লিট করেছি, ন্যাশনাল ইনকাম, এইচডিআই এবং মানি অ্যান্ড ব্যাংকিং। আজকে আমরা এই বছরের যে ডব্লিউবিসিএস মেন হলো, ঠিক আছে, মানি ব্যাংকিং চ্যাপ্টারটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে এই বছরের যে ডব্লিউবিসিএস মেনটা আমাদের হলো, এই বছরের ডব্লিউবিসিএস মেনের কোশ্চেন গুলো আমরা একবার দেখে নেব। মানি অ্যান্ড ব্যাংকিং এর উপর যা যা কোশ্চেন ছিল, কাইন্ড অফ আজকের ক্লাসটা একটু কোশ্চেন অ্যান্সার অ্যানালাইজ ক্লাস করবো। কারণ অনেকদিন পর আজকের ক্লাসটা শুরু হচ্ছে, আমি নেক্সট ক্লাস থেকে 5 ইয়ার্স প্ল্যানটা শুরু করব। আজকের ক্লাসে তোমরা তাহলে দেখতে পাবে মানি অ্যান্ড ব্যাংকিং এর যে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম, সেই চ্যাপ্টার থেকে কিরকম কি কোশ্চেন এসেছে না এসেছে। তাহলে স্টার্ট করা যাক। এটা হচ্ছে এবছরের ডব্লিউবিসিএস মেনের ইকোনমির কোশ্চেন। ফার্স্ট যে কোশ্চেন, যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ধরো আমাদের মানি ব্যাংকিং থেকে আমরা পড়া দরকার, সেই কোশ্চেন গুলো আজকে আমরা একটু আলোচনা করে নিই। এই যে কোশ্চেন, ব্যাংকিং বা আরবিআই জায়গা থেকে একটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 117 আমাদের স্ক্রিনের সামনে রয়েছে। The legal provisions governing the management of foreign exchange reserve are laid down in the Reserve Bank of India Act. দেখো এখানে দু তিনটে তথ্য একটু তোমরা জেনে রেখো। আরবিআই
প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে 1 এপ্রিল। আজকের ক্লাসটা অনেকটা রিভিশন ক্লাস হচ্ছে। আরবিআই বা মানি ব্যাংকিং আমি ডিটেইলস কমপ্লিট করেছি। হ্যাঁ? যারা ক্লাসগুলো দেখতে পাওনি আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবে। অ্যাপটা একটু টেম্পোরারি ইস্যু হচ্ছে, ওটা আজকালের মধ্যে ঠিক হয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করলে সেখানে লাইভ ক্লাসেস বলে তোমাদের ব্যাচের যে সেকশনটা আছে ওখানে গেলে সমস্ত প্রিভিয়াস ক্লাসের রেকর্ডেড ভার্সন গুলো পেয়ে যাবে। সেখানে গেলে তোমরা এই সমস্ত জিনিসগুলোকে দেখে নিতে পারবে। তো মনে রাখবে WBCS যেহেতু তোমাদের একটা টার্গেট, WBCS এ কিন্তু মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটার প্রাইমারি কিন্তু প্রচুর ভূমিকা আছে। এই একটা চ্যাপ্টার থেকেই কিন্তু এই বছর যদি দেখো বা তার আগের বছর যদি দেখো যেকোনো ইয়ার 100 নম্বরের আমাদের যে ইকোনমির কোশ্চেন হয় তার মধ্যে মানি ব্যাংকিং চ্যাপ্টার থেকেই 20 থেকে 25 নম্বর থাকে। মানে একটা সিঙ্গেল চ্যাপ্টার অ্যাপ্রক্স 1/3 টু 1/4 তোমার মানে সিগনিফিকেন্স বজায় রাখছে একটা সিঙ্গেল চ্যাপ্টার। তার মানে বুঝতে পারছো চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব মন দিয়ে তোমাদের সেই কারণে পড়তে হবে। তো প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নিও যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো। আর আজকের ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিচ্ছি, এই 2024 এর কোশ্চেনগুলো স্পেশালি WBCS নিয়ে, যাতে করে তোমরা বুঝতে পারো যে মানি ব্যাংকিং থেকে কি রকম কোশ্চেন আসে। নেক্সট ক্লাস থেকে আমরা 5 ইয়ার্স প্ল্যানটা চালু করব। ওকে? তো ফার্স্ট কোশ্চেন যে জায়গাটা আমাদের আছে যে লিগ্যাল প্রভিশন গভর্নিং দ্য ম্যানেজমেন্ট অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আর লেট ডাউন। মানে কি বলতে চাইছে যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে তার যে লিগ্যাল প্রভিশন গুলো আছে, লিগ্যাল প্রভিশন মানে কি বিভিন্ন যে আইনত যে নীতিগুলো আছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে সেটা আরবিআই অ্যাক্ট কোন সালে করা হয়েছে, কোন সালের আরবিআই অ্যাক্ট অনুযায়ী সেগুলো লেট ডাউন আছে। তাহলে এখানে 2-3টে জিনিস একটু আমাদের বুঝতে হবে যে আরবিআই এর একটু হিস্ট্রিটা দেখতে হবে। তাহলে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছে 1935 সালের 1 এপ্রিল এবং অনেক সময় পরীক্ষা আসে কোন কমিটির সুপারিশে, মনে রাখবে ইয়াং হিলটন কমিটির সুপারিশে। ইয়ং হিলটন কমিটির সুপারিশে 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়। কোন অ্যাক্ট অনুযায়ী? আরবিআই অ্যাক্ট 1934। তাহলে মনে রাখতে হবে আরবিআই অ্যাক্টটা কত সালের অ্যাক্ট? 1934। আমি যখন ক্লাসে পড়িয়েছি এই জিনিসগুলো কিন্তু বলেছিলাম, রেকর্ডেড ক্লাসগুলো দেখলে একবার দেখে নেবে, ঠিক আছে? আরবিআই অ্যাক্ট 1934, এটাই হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাক্ট। পরবর্তীকালে আরবিআই 1949 সালে ন্যাশনালাইজেশন হয়। ন্যাশনালাইজেশন মানে কি? জাতীয়করণ, মানে সরকারি একটা সংস্থায় পরিণত হয়। 1935 সালের 1 এপ্রিল যখন আরবিআই তৈরি হয়েছিল, আরবিআই কিন্তু কোনো সরকারি সংস্থা ছিল না, এটা একটা প্রাইভেট সংস্থা ছিল। কিছু কোম্পানি কিছু ব্যক্তি তাদের মূলধন লাগিয়ে আরবিআইটাকে চালু করেছে। কিন্তু আরবিআই কে সরকারি সংস্থায় পরিণত করা হয় 1949 সালে। আরবিআই ন্যাশনালাইজেশন হয় এবং আরবিআই কে দায়িত্ব দেওয়া হয় যত ব্যাংক আছে সেই সমস্ত ব্যাংকগুলোকে রেগুলেট করা। তাহলে আরবিআই এর ছোট্ট জায়গাটা আমরা বুঝে নিলাম যে আরবিআই অ্যাক্ট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা কত সালের অ্যাক্ট? এটা 1934 সালের অ্যাক্ট। কিন্তু আরেকটা জিনিসকে আমাদের বুঝতে হবে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলতে কি বোঝায়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলতে কি বোঝায়। দেখো, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা এটাকে বলা হয় ফরেক্স রিজার্ভ, এই জিনিসটা মনে রাখবে এটা আরবিআই মেনটেন করে। কে মেনটেন করে? আরবিআই। এই যে আমাদের ডলারের সাপেক্ষে, তাই না, ডলারের সাপেক্ষে যে টাকার দাম, ডলারের সাপেক্ষে যে টাকার দামটা আমাদের থাকছে, $1 সমান 70 টাকা হবে না 80 টাকা হবে, এই সমস্ত জিনিসটা কিন্তু আমাদের আরবিআই এর কাছে ম্যানিপুলেট করতে পারে আরবিআই। এটা কিন্তু পুরোপুরি আরবিআই ঠিক করে দেয় না। $1 সমান কত টাকা হবে এটা কিন্তু আরবিআই ঠিক করে দেয় না। $1 সমান কত টাকা হবে এটা ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের ডিমান্ড কিরকম বা টাকার ডিমান্ড কিরকম সেই অনুযায়ী ভ্যারি করে। ডলারের ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে ডলারের ভ্যালু বেড়ে যাবে, কোনো কারণে যদি টাকার ডিমান্ড বেড়ে যায় তাহলে টাকার ভ্যালু বেড়ে যাবে। ইন্টারন্যাশনাল মার্কেটে টোটাল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই সমস্ত কারেন্সির কিরকম আছে তার উপর ডিপেন্ড করে, কিন্তু আরবিআই এটাকে ম্যানিপুলেট করতে পারে। এইবার একটা জিনিস বুঝতে হবে খুব ভালো করে, আমরা
যে ট্রেড করি, খুব ভালো করে জায়গাটা একটু ছোট্ট করে বুঝে নেব। আমরা যে ট্রেড করি বা ব্যবসা করি, ব্যবসার দুটো পার্ট হয় একটা দেশের সামনে। একটা হচ্ছে এক্সপোর্ট আর একটা হচ্ছে ইম্পোর্ট। এক্সপোর্ট করা মানে কি করা? রপ্তানি করা। ইম্পোর্ট করা মানে কি করা? আমদানি করা। তাহলে আমরা আইদার জিনিসপত্র রপ্তানি করি বা জিনিসপত্র আমরা আমদানি করি। এবার একটা জিনিস বুদ্ধি করে বলো তো, রপ্তানি করলে আমাদের দেশের জন্য বেটার? রঞ্জু বা মীনাক্ষী ক্লাসে তোমরা আছো, একটা ছোট্ট জিনিস আমাকে বলতে পারবে যে আমরা যত রপ্তানি করব সেটা আমাদের দেশের জন্য বেটার না আমদানি হ্যাঁ স্যার, বেটার? কোনটা রপ্তানিটাই বেটার? বেটার। কেন বেটার রপ্তানি? রপ্তানি করলে স্যার আমাদের কেন বেটার বললেন স্যার? হ্যাঁ হ্যাঁ, কেন বেটার? এক্সপোর্ট এক্সপোর্ট করব তবেই তো আমাদের মানে বাইরে টাকাটা আসবে, জিডিপি বাড়বে। রঞ্জু এটা বললো, হ্যাঁ মীনাক্ষী বলো যেটা তোমার মনে হচ্ছিল। বাইরের মানি আমরা ভিতরে আনতে পারবো, ওই জন্য মানে আমাদের ফরেন, একদম রঞ্জু যেটা বলেছে সেটাও ঠিক, যত আমাদের ব্যবসা করব তত আমাদের সেটা দেশের জন্য ভালো। আর স্পেসিফিক্যালি মীনাক্ষী যেটা বললো যে ফরেন কারেন্সিটা কিন্তু আমাদের দেশে আনতে পারবে, তাই না? যত আমরা এক্সপোর্ট করব তত ফরেন কারেন্সি কি হবে? আমাদের দেশে ঢুকবে। এবার এই ফরেন কারেন্সি যদি দেশে ঢুকে, খুব ভালো করে বোঝো, তাহলে আমাদের দেশে কি হবে? ডলারের অ্যাভেলেবিলিটি বাড়বে না কমবে? এই জায়গাটা ভালো করে বোঝো যে $1 সমান কত টাকা হবে সেটা কিন্তু ট্রেডের উপর অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে? ট্রেডের উপর অনেকটা ডিপেন্ড। তাহলে যত আমরা এক্সপোর্ট করব তত বাইরের কারেন্সি আমাদের দেশে অ্যাভেলেবেল হবে, মানে ডলার তত অ্যাভেলেবেল হবে। তাহলে ডলার যত অ্যাভেলেবেল হবে, আজকে ধরো $1 সমান 80 টাকা চলছে, তাহলে ডলার যদি অ্যাভেলেবেল হয় তাহলে রুপি কি হবে? স্ট্রং হবে না উইক হবে? কি মনে হয়? স্ট্রং হয়েছে। স্ট্রং হবে স্যার। ভেরি গুড। ডলার যত অ্যাভেলেবেল হবে তত রুপি স্ট্রং হবে, তখন তাহলে $1 সমান 80 জায়গায় $1 সমান 78 টাকা হয়ে যাবে, ঠিক আছে? এবার $1 সমান যদি 78 টাকা হয়, এই যে রুপি ভ্যালুয়েশন পেলো বা রুপি স্ট্রং হলো, এটা আপাতভাবে দেখে মনে হচ্ছে বাহ, এটা তো খুব ভালো সাইন হলো। $1 সমান 80 থেকে $1 সমান 78 হয়ে গেল। কিন্তু আরবিআইও চায় না যে টাকার ভ্যালু স্ট্রং করে মালটাকে কমাতে, মানে 80টাকে 70-75 করতে আরবিআইও চায় না। কেন চাই না? কারণ ৮০ টাকাটা যদি ৭০ টাকা, ৭৫ টাকা, ৭৮ টাকা হয়ে যায় $1 সমান, তাহলে আমাদের এক্সপোর্টারদের একটু অসুবিধা হয়। এক্সপোর্টারদের অসুবিধা এবার কেন হয়? এক্সপোর্টারদের এই কারণে অসুবিধা হয়, খুব ভালো করে বোঝো। ধরো আগে আমি আম সেল করতাম, আমি ধরো আগে মালদার আমি ব্যবসায়ী বিদেশে আম পাঠাতাম, ধরো আমি $2 আম পাঠাতাম, ঠিক আছে? তাহলে আগে আমি $2 আম সেল করে ওই আমেরিকার লোকের থেকে $2 পেয়ে যেতাম, এবং দেশীয় মার্কেটে আমার তো ডলার দিয়ে কাজ হবে না, আমাকে ভাঙাতে হবে। তাহলে টাকাটা ভাঙিয়ে যখন ৮০ টাকা করে ছিল, আমি ১৬০ টাকা আমার পকেটে ঢুকে যেত। এবার আমি সেম $2-এরই আম মার্কেটে সেল করেছি, ইউএস এর মার্কেটে, কিন্তু এখন টাকার ভ্যালু ধরো হয়ে গেছে ৭৫ টাকা, $1 সমান ৭৫ টাকা হয়েছে, তাহলে রুপি স্ট্রং হয়েছে। আগে $1 সমান ৮০ ছিল, এখন $1 সমান ৭৫ হয়েছে। আগে ৮০ টাকা দিলে $1 পাওয়া যেত, এখন ৭৫ টাকা দিলেই $1 পাওয়া যাচ্ছে, মানে রুপি স্ট্রং হয়েছে। কিন্তু আমি যে এক্সপোর্টার, আমি যে বিদেশে মাল রপ্তানি করি, আগে আমার পকেটে ১৬০ টাকা ঢুকেছিল, এখন আমার পকেটে কত ঢুকবে তাহলে? বলে দাও দেখি, তাহলে ক টাকা ঢুকবে আমার পকেটে? দেখা যাচ্ছে তো? আগে $2 ভাঙিয়ে ১৬০ টাকা ঢুকতো, এখন তাহলে $2 ভাঙিয়ে কত টাকা ঢুকবে আমার পকেটে তাহলে? ১৫০ টাকা ঢুকবে, যদি ৭৫ টাকা হয় $1 করে। তাহলে ১৫০ টাকা ঢুকবে, তাহলে আমার কি হলো? লাভ হলো না লস হলো? লস হলো। লস হলো। তাহলে টাকা এই যদি স্ট্রং হয়ে যায়, রুপি যদি স্ট্রং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপোর্টারদের কি হয়? রুপি স্ট্রং হলে তাহলে কি বুঝলাম আমরা? রুপি যদি স্ট্রং হয় তাহলে এক্সপোর্টারদের লাভ না লস? এক্সপোর্টারদের লস হবে আর লস হবে। ইম্পোর্টারদের লাভ হবে। ভেরি গুড। তাহলে আরবিআইও চায় না $1 সমান ৭৫ হোক, কারণ এক্সপোর্টারদের যদি লস হয়ে যায় তাহলে তো আমাদের দেশের ব্যবসা বাণিজ্য অনেকটা কমে যাবে। তাহলে এই জায়গায় আরবিআইও চায় না যে আম ৮০ থেকে ৭৫ হোক। তার মানে এবার আরবিআই কে কি করতে হবে? আরবিআই কে মার্কেট থেকে যে ডলারের অ্যাভেলেবিলিটি বেড়ে গেছিল, যে কারণে রুপি স্ট্রং হয়ে গেছিল, আরবিআই ডলার গুলোকে নিয়ে নিজের ভান্ডারে ঢুকিয়ে দিবে। আরবিআই এই ভান্ডারটাকেই বলা হয় ফরেক্স রিজার্ভ। বোঝা গেল তাহলে ফরেক্স রিজার্ভ জিনিসটা কি? ফরেক্স রিজার্ভ জিনিসটা হচ্ছে আরবিআই এর একটা ভান্ডার। ভাবতে পারো আরবিআই এর একটা সিক্রেট ঘর আছে, যেখানে
প্রচুর ফরেন কারেন্সি রাখা আছে, যেখানে প্রচুর কি রাখা আছে, ফরেন কারেন্সি, আর কি রাখা আছে, গোল্ড। একটা জিনিস হয় এসডিআর, যার ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইট, স্পেশাল ড্রয়িং রাইট। এই সমস্ত জিনিসগুলো আরবিআই এর একটা নিজস্ব ভান্ডার আছে, সেই ভান্ডারে রাখা হয়, এটাকেই বলা হয় কি, ফরেক্স রিজার্ভ। তাহলে ফরেক্স রিজার্ভের পার্ট কি কি, ফরেক্স রিজার্ভের পার্ট হচ্ছে ফরেন কারেন্সি, ফরেক্স রিজার্ভের পার্ট হচ্ছে গোল্ড, প্রচুর সোনা দানাও কিন্তু ওই ঘরটাতে রাখা হয়, আর একটা কি, স্পেশাল ড্রয়িং রাইট। প্রশ্ন আসে এটা কি জিনিস, এটা হচ্ছে আইএমএফ ইস্যু করে তার মেম্বার কান্ট্রি গুলোকে। আমাদের ইন্ডিয়া তো আইএমএফ এর একজন মেম্বার কান্ট্রি, এই কারণে আইএমএফ থেকে ইন্ডিয়া স্পেশাল ড্রয়িং রাইট পেয়েছে। স্পেশাল ড্রয়িং রাইট মানে ভাবতে পারো এটা একটা কাগজ, যেটা আইএমএফ কে যদি দেখাই আমার সময়, আমি আইএমএফ থেকে ডলারে কিছু টাকা পেয়ে যাব। হ্যাঁ, আর আইএমএফ আমাকে ডলারে প্রচুর পেমেন্ট করে দেবে, ডলারে পেমেন্ট করবে, টাকাতে পেমেন্ট করবে না, ঠিক আছে, ডলারে পেমেন্ট। স্পেশাল ড্রয়িং রাইট কি, স্পেশাল ড্রয়িং রাইট আইএমএফ এর প্রত্যেকটা মেম্বার কান্ট্রির কাছে কিছু এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইট, ভাবতে পারো এটা একটা কাগজ থাকে, যেটা দেখালে আইএমএফ এর থেকে অসময়ে আমি কিছু ডলার পেয়ে যাব। যত ডলারের এসডিআর থাকবে তত বেশি ডলার পাবো। গোল্ড মানে সোনা দানা, এটা ফরেক্স রিজার্ভে রাখা থাকে, আর ফরেন কারেন্সি সেগুলো ফরেক্স রিজার্ভে রাখা থাকে। তাহলে এই সমস্ত কম্পোনেন্ট মিলে হচ্ছে আমার ফরেক্স রিজার্ভ আরবিআই। তাহলে ফার্স্ট যে জায়গাটা দেখো ক্লিয়ার হলো কিনা, এই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা ফরেক্স রিজার্ভ, এইটাকে আমরা ম্যানেজমেন্ট করছি কি অনুযায়ী, আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী, আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আমাদের ডিটেলস মানি ব্যাংকিং এর, আমরা মানি ব্যাংকিং রিলেটেড কোশ্চেন গুলো আজকে একটু দেখে নিচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন যেটা মানি ব্যাংকিং থেকে আছে, 114 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার, দেখাচ্ছি। তাহলে 114 নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে একটু তোমরাই বলার চেষ্টা করো দেখি। একটাই হবে স্যার, টু মেনটেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তাই তো? মীনাক্ষী কোনটা মনে হচ্ছে? স্যার অনেকগুলো তো মনে হচ্ছে যেটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে তো ইনফ্লেশনটাকে বোঝা যাচ্ছে নাকি, একদম। তাহলে তো আরবিআই হবে এটা। আরবিআই এর আমরা যদি মেন কাজ দেখি, আরবিআই এর মেন কাজ, আরবিআই এর মেন কাজ হচ্ছে, আরবিআই এর মেন কাজ যে কারণে আরবিআই কে পয়সা দিয়ে রাখা হয়েছে সেটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি। প্রাইস স্টেবিলিটির অন্য কথাই হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল। প্রাইস স্টেবিলিটি মানে কি, যাতে জিনিসপত্রের দাম বৃদ্ধি না পায় সেটা দেখার দায়িত্ব হচ্ছে আরবিআই। জিনিসপত্রের দাম বৃদ্ধি যাতে না পাই তার মানে কি, ইনফ্লেশন কন্ট্রোল করছে, তার মানে মুদ্রাস্ফীতি যাতে না হয়। ইনফ্লেশন কন্ট্রোল যদি করতে হয় তাহলে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, এক, মার্কেটে যাতে প্রচুর টাকা না ঢুকে যায়। মার্কেটে যদি টাকার অ্যাভেলেবিলিটি হয়ে যায় তাহলে কিন্তু ইনফ্লেশন আর কন্ট্রোল হবে না। মানুষের হাতে যদি প্রচুর টাকা চলে আসে, ঠিক আছে, এখন ধরো গভর্নমেন্ট এমন একটা স্কিম খাটালো, NGNREGA স্কিম, যার মাধ্যমে হয়তো বললো যে সবাই চলে আসো, 10 দিন কাজ করো, 50,000 টাকা করে পাও, তাহলে মার্কেটে প্রচুর টাকার ফ্লো হয়ে যাবে এরকম স্কিমে। এরকম যদি হয় তার মানে ভেবো না যে সাথে সাথে পভার্টি রিডাকশন হয়ে যাবে, আমাদের কিন্তু মার্কেটে ইনফ্লেশন শুরু হয়ে যাবে, যে 10 দিন কাজ করেই 50,000 টাকা, তাহলে ওই যে টাকাটা, হিউজ টাকার ইনফ্লো হবে ইকোনমিতে, দ্যাট উইল ক্রিয়েট ইনফ্লেশন। এই কারণে কিন্তু আরবিআই এর মূল যেটা টার্গেট, প্রাইস স্টেবল করা, তার জন্য ইনফ্লেশন কন্ট্রোল দরকার। ইনফ্লেশন কন্ট্রোল মানে অন্য কথায় বলতে গেলে ফিনান্সিয়াল স্টেবিলিটি দরকার, কারণ টাকা পয়সার একটা স্টেবিলিটি দরকার। ফিনান্সিয়াল স্টেবিলিটি মানে কি, টাকা পয়সার একটা ফ্লোর স্টেবিলিটি দরকার। হুট করে মার্কেটে প্রচুর ফিনান্স হবে না, মানে হুট করে মার্কেটে প্রচুর পয়সা ঢুকবে না, বা মার্কেট থেকে প্রচুর পয়সা উঠে যাবে। তাহলে আরবিআই এর মেন কাজ, আমি যদি পরেরটা দেখি, এগ্রিকালচার গ্রোথ হচ্ছে কি হচ্ছে না, এটা তো আরবিআই দেখার দরকার নেই, তাই না?
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, প্রমোট ব্যাংকিং হ্যাবিটস অ্যামং পিপল অফ দ্য কান্ট্রি, এটাও কিন্তু আরবিআই এর অবশ্যই একটা কাজ। হ্যাঁ, এটা যে আরবিআই এর কাজ নয় তা নয়, কিন্তু এখানে বলেছে মেন রোল কোনটা। ওকে, মেন রোল কিন্তু হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি মেনটেন করা। আরেকটা বলছে টু মেনটেন রিজিওনাল ব্যালেন্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, এটাও আরবিআই এর কাজ নয়। এ সি এখানে দুটোই কিন্তু আরবিআই এর মোটামুটি কাজ, কারণ আরবিআই চায় যে মার্কেটে ব্যাংকিং গ্রোথ, ব্যাংকিং হ্যাবিট মানুষের মধ্যে আসুক। বাট মেইন কাজ কোনটা? ফিনান্সিয়াল স্টেবিলিটি। বোঝা গেল তাহলে এটা। নেক্সট যে মানি ব্যাংকিং থেকে কোশ্চেন আসে, এই কোশ্চেন হলো 120। দেখো তো 120 আমরা মানি ব্যাংকিং এর ক্লাসগুলো করেছি, যদি তোমরা না করে থাকো রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। এটার উত্তর কি মনে হচ্ছে? এটা কি ঠিক দাগিয়েছে ছেলেটা যে দাগিয়েছে, না ভুল দাগিয়েছে? না স্যার, ঠিকই দাগিয়েছে। দেখো কি মনে হচ্ছে, এটা পড়ে নাও ভালো করে। সিআরআরটা কমালেই তো মানি সাপ্লাই বেড়ে যাবে। ভেরি গুড, একদম কারেক্ট রঞ্জু। In order to increase money supply, which of the following does the Reserve Bank pursue? মানি সাপ্লাই মার্কেটে বাড়াতে হবে, তাহলে আরবিআই কি করবে? তাহলে প্রথমটা আছে ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর। সিআরআর মানে যে পরিমাণ টাকা প্রত্যেকটা ব্যাংকে কোথায় রাখতে হয়, রঞ্জু মনে আছে? সিআরআর এর টাকাটা কোথায় রাখতে হবে? আরবিআই এর কাছে। আরবিআই এর কাছে। কি হিসাবে রাখতে হবে? ওই ক্যাশ অথবা নন ক্যাশ। না, অনলি ক্যাশ। দ্যাটস ওয়াই এটার নাম ক্যাশ সরি স্যার, এটা রিজার্ভ অনলি রেশিও। ক্যাশ। এসএলআরটা গোল্ড। এসএলআর কার কাছে রাখতে হবে? ওটা নিজের কাছে, ব্যাংকে নিজের কাছে রাখতে হবে, গোল্ড ফ্রম বা। ভেরি গুড। তাহলে সিআরআর আমাদের অ্যাপ্রক্স 4%, এসএলআর ধরো অ্যাপ্রক্স 18%। তাহলে এই টাকাগুলো আর ব্যাংকগুলোকে মেনটেন করতে হয়, সিআরআরটা মেনটেন করতে হয় আরবিআই এর কাছে। মানে টোটাল একটা ব্যাংক যদি 100 কোটির বিজনেস করে, 4 কোটি টাকা সে প্রথমেই দিয়ে দেবে হচ্ছে আরবিআই কে। 18 কোটি টাকার গোল্ড বা টাকা মিলিয়ে নিজের ভান্ডারে রাখবে, ঠিক আছে? বাকি টাকা পয়সা দিয়ে সে বিজনেস করবে। এবার মার্কেটে যদি আমি মানি সাপ্লাইটাকে বাড়াতে চাই, তাহলে আমার সিআরআর ধরো ছিল 4%, এটাকে যদি আমি কমিয়ে দিই, 2% করে দিই, তাহলে ব্যাংকের কাছে 2% টাকা এক্সট্রা থেকে গেল। আগে 100 কোটির মধ্যে 4 কোটি আরবিআই নিয়ে নিত, এখন আরবিআই 2 কোটি নিচ্ছে, তাহলে 2 কোটি টাকা এক্সট্রা ব্যাংকের কাছে থাকছে। তার মানে কি হবে? মানি সাপ্লাই বাড়লো, মানি সাপ্লাই ইনক্রিজ হলো, তাহলে রিডাকশন ইন দ্য ক্যাশ রিজার্ভ রেশিও। ইনক্রিজ করলেও হবে না, ইনক্রিজ করলেও হবে না। রেস্ট্রিকশন অফ ক্রেডিট ইন সিলেক্টিভ সেক্টর, হ্যাঁ, রেস্ট্রিকশন করে দিলে তো বরং মানি সাপ্লাই কমে যাবে। একটা জিনিস মনে রাখবে, এই ইনফ্লেশনের কন্ট্রোলের এই জায়গাটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হবে তোমার বিসিএস মেনে, ঠিক আছে? প্রচুর কোশ্চেন হবে। সেখানে মনে রাখবে ইনফ্লেশন কন্ট্রোল করতে, টু কন্ট্রোল ইনফ্লেশন, টু কন্ট্রোল ইনফ্লেশন মানে এখানে বলছি মানি সাপ্লাই কমাতে, মানি সাপ্লাই কমাতে সমস্ত রেটগুলোকে ইনক্রিজ করতে হয় নরমালি, সমস্ত রেটগুলোকে নরমালি কি করতে হয়? ইনক্রিজ করতে হয়। কি কি রেট ইনক্রিজ করলে মানি সাপ্লাই কন্ট্রোল করা যায়? এক হচ্ছে রেপো রেট যদি ইনক্রিজ করা যায়। রেপো রেট কি জিনিস অলরেডি ক্লাসে ডিসকাস। ব্যাংক রেট যদি ইনক্রিজ করা যায়, ক্লাসে ডিসকাসড। সিআরআর যদি ইনক্রিজ করা যায়, এসএলআর যদি ইনক্রিজ করা যায়, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলোকে, রিভার্স রেপো রেট যদি ইনক্রিজ করা যায়, এই সমস্ত জিনিসগুলোকে যদি ইনক্রিজ করো, দেন অনলি ইনফ্লেশন কন্ট্রোল হবে। আর একটা জায়গা দেয় যেটা একটু গোলাই, সেটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ কে কি করতে হয়। দেখো খুব ভালো করে বোঝো, গভর্নমেন্ট সিকিউরিটিজ কি? কিছুই না, একটা সিকিউরিটিজ। এখানে ধরো আরবিআই যখন ইস্যু করলো, হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে, আর আরবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে ব্যবসাটাকে করে, ঠিক আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি আরবিআই অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এই টোটাল কাজটা করে। এটার কি নাম বললাম? এটার নাম বললাম গভর্নমেন্ট সিকিউরিটিজ। অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আরবিআই টোটাল এটা কেনা বেচা করে। এবার আরবিআই ধরো এখানে আছে, এটা ধরো একটা গভর্নমেন্ট সিকিউরিটিজ, 10,000 টাকার ধরো গভর্নমেন্ট সিকিউরিটিজ। এবার আরবিআই এটাকে সেল যদি করে, সেল, তাহলে বিভিন্ন ব্যাংকগুলো আছে, সেল করছে মানে কি? ব্যাংকগুলো এই সিকিউরিটিজটা কিনছে। এটা ধরো এসবিআই আছে, এসবিআই বললো আচ্ছা ঠিক আছে, আপনার সিকিউরিটিজটা আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে নিলাম। তাহলে এসবিআই সিকিউরিটিজটা কিনে নিল 10,000 টাকা। তাহলে এসবিআই পেমেন্ট করে দিল 10,000 টাকা দিয়ে, তো 10,000 টাকা পেমেন্ট করবে না? এসবিআই ধরো 9,900 টাকা পেমেন্ট করে দিল, ওই 100 টাকাটা তো এসবিআই এর লাভ। তাহলে এসবিআই যে পেমেন্টটা করে দিল, তাহলে টাকাটা কোন দিকে চলে গেল? টাকাটা দেখো ঘুরে
আরবিআই এর ঘরে ঢুকে যাচ্ছে। তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিজ সেল যদি হয়, খুব বুদ্ধি করে দেখো ব্যাপার, গভর্নমেন্ট সিকিউরিটিজ যখন আরবিআই সেল করছে তখন ব্যাংকগুলোকে টাকা পেমেন্ট করতে হচ্ছে আরবিআই কে, তার বদলে সিকিউরিটিজ গুলো পাচ্ছে। তাহলে ইনফ্লেশনকে যদি কন্ট্রোল করতে হয়, মার্কেটে যদি ইনফ্লেশন থাকে, তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিজ কি করা ভালো, সেল করা ভালো না বাই করা ভালো? কি মনে হলো এক্সপ্লেনেশনটা থেকে? অবভিয়াসলি স্যার সেল করতে হবে। অবভিয়াসলি তাহলে সেল করতে হবে, ভেরি ঠিক আছে। তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিজ যদি আমি সেল করি তাহলে কিন্তু আমার মার্কেট থেকে টাকার ফ্লো কি হবে, ব্যাংকগুলো থেকে আরবিআই এর দিকে চলে আসবে। তাহলে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য সোজা মাথায় মনে রাখবে, সমস্ত রেট গুলোকে বাড়াতে হয়, রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর, আরআরআর, সমস্ত জিনিসগুলোকে বাড়াতে হবে, শুধুমাত্র গভর্নমেন্ট সিকিউরিটিজ কে সেল করতে হবে। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমার ইনফ্লেশন কন্ট্রোলের যে কোশ্চেনই দিক তোমার আটকাবে না। যে রেটই দেবে সেই রেটটাকে বাড়াবো এবং গভর্নমেন্ট সিকিউরিটিজ কে কি করব, সেল করব, তাহলেই মার্কেটে আমাদের ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে। বোঝা গেল? তাহলে তাহলে 120 নম্বরের কোশ্চেন আমার উত্তর হয়ে গেল কি, রিডাকশন ইন দা ক্যাশ রিজার্ভ রেশিও, রিডাকশন ইন দা ক্যাশ রিজার্ভ রেশিও। ইন ডিটেইলস আমরা তাহলে এক্সপ্লেনেশন সমেত বুঝে নিলাম। স্যার ওটাই তো থ্রু ওএমও, মানে ওপেন মার্কেট অপারেশনের থ্রু হ্যাঁ, ওটাই ওপেন মার্কেট বলেছেন। অপারেশন, ঠিক আছে। গভর্নমেন্ট সিকিউরিটিজ কেনা বেচা করা মানে সেটাই হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনের দায়িত্ব কার আছে? ওপেন মার্কেট অপারেশনের দায়িত্ব হচ্ছে ওপেন মার্কেট অপারেশনের দায়িত্ব কার? ওপেন মার্কেট অপারেশনের দায়িত্ব হচ্ছে আরবিআই। এই কোশ্চেনটা যদি দেখো, এই কোশ্চেনটা একটা ভুল আছে, কোশ্চেনটা কি ভুল আছে পড়ে দেখো তো। মানি মানি স্যার ব্রড মানে বলেছে, ব্রড মানে M3 হয়। ঠিক ঠিক, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি ক্লাসে কিন্তু এই ডিসকাসড এই সমস্ত জিনিসগুলো, বুঝতে পারছো? আমাদের ক্লাসটা যদি একটু তোমরা ফলো করো তাতেই দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন মানে ওই ইকোনমির ওই কোশ্চেন গুলোই হয়, ঠিক আছে। ইকোনমি সাবজেক্টটা কিন্তু এই কারণে যদি একটা কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমাদের থাকে যে জিনিসগুলো কি, ইকোনমি ইজ এ ভেরি ভেরি ইজি সাবজেক্ট, তুমি কিন্তু অনেকটা নাম্বার অন্যদের থেকে লিড দেবে, কারণ এই এই পেপারটা কিন্তু অনেকেই ঠিকঠাক করে পড়ে না, অনেকেই প্রচুর নাম্বার পায় না। তুমি যদি এই বছরে বিসিএস মেনে জিজ্ঞেস করো দেখবে পেপার 3 তে অনেকেই প্রচুর প্রচুর নাম্বার, পেপার 5 এও ভালো নাম্বার, বাট দ্যাট ইজ ডিউ টু পলিটি। ইকোনমিটা কিন্তু অনেকের এটা দুর্বল জায়গা, বাট তোমরা কিন্তু চেষ্টা করো ক্লাসটাকে রেগুলার ফলো করে এই টাকাটাকে একটা স্ট্রং জায়গা বানিয়ে নিতে ইকোনমিটাকে। কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে ইকোনমি কিন্তু ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা মানি চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন আমরা মানিকে অনেকগুলো জায়গা পড়েছিলাম। একটা পড়েছিলাম M0, যাকে আমরা বলেছিলাম বেস মানি। এই নামগুলো মনে রাখো, এগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, বা হাই পাওয়ার মানি। তারপর আমরা পড়েছিলাম M1 আর M2। এই দুই ধরনের মানিকে বলা হয় ন্যারো মানি। M3 আর M4 এই দুই ধরনের মানিকে বলা হয় ব্রড মানি। তাহলে কাকে কি বলা হয় এটা কিন্তু দেখতে হবে, কারণ এটা অনেক সময় জিজ্ঞেস করে যে ব্রড মানি কোনটা। ধরো অপশনগুলো M0, M1, M2, M3, ব্রড মানি কোনটা? তাহলে ব্রড মানি M3, এটাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এই কারণে যে প্রত্যেকটা মানি নেমিং কনভেনশন কি আছে, কোন ধরনের মানিকে কি নামে আমরা ডাকি। এইবার একটা তোমাদেরকে ট্রিক আমি বলেছিলাম যে মনে রাখার সহজ উপায় কি। মনে রাখার সহজ উপায় হচ্ছে M2 আর M4 যদি থাকে তার মানেই মনে রাখবে সেখানে পোস্ট অফিস ঢুকে আছে, তার মানে সেখানে কে ঢুকে আছে? পোস্ট অফিস। M2 এর ক্ষেত্রে কি হবে? M2 এর ক্ষেত্রে পোস্ট অফিসের সেভিংস ডিপোজিট থাকবে, শুধু পোস্ট অফিসের শুধু সেভিংস ডিপোজিট থাকবে। M4 এর ক্ষেত্রে পোস্ট অফিসের অল ডিপোজিট থাকবে। এটাই M2 M4 এর পার্থক্য। নাও M2 তে পোস্ট অফিসের সেভিংস ডিপোজিটের সাথে সাথে কি থাকবে? M0 এর যা যা কম্পোনেন্ট। M0 এর কম্পোনেন্ট বলতে কি? M0 এর কম্পোনেন্ট বলতে পাবলিকের কাছে যে কারেন্সি আছে, পাবলিকের কাছে যে কারেন্সি আছে, তার সাথে আরবিআই এর যে ডিপোজিট আছে,
আরবিআই কাদের কাদের ডিপোজিট থাকতে পারে? ব্যাংকগুলোর ডিপোজিট এবং আরবিআই নিজস্ব ডিপোজিট। এই সমস্ত পয়সাগুলো হচ্ছে এনজিও। খুব ভালো করে বুঝবে। পাবলিকের কাছে কারেন্সি আর আরবিআই এর ডিপোজিট গুলো হচ্ছে এনজিও। M1 মানে কি? M1 মানে M0 এর সাথে তুমি ব্যাংকের ডিমান্ড ডিপোজিট যুক্ত করে দাও। ব্যাংকের ডিমান্ড ডিপোজিট। ব্যাংকের ডিমান্ড। তাহলে M1 মানে আমি বুঝলাম M0 তার সাথে ব্যাংকের শুধু ডিমান্ড ডিপোজিটটা যুক্ত হয়ে গেল। M2 মানে কি? M2 মানে হচ্ছে যে M0 M1 এই সমস্ত কম্পোনেন্ট মানে মোট কথা M1 টা বললেই তার মধ্যে M0 ঢুকে যাচ্ছে। তাহলে M2 মানে হচ্ছে M1 মানে কি M0 প্লাস ব্যাংকের ডিমান্ড ডিপোজিট এই সমস্তগুলো থাকছে। কার সাথে কি থাকছে? তার সাথে থাকছে পোস্ট অফিসের সেভিংস ডিপোজিট। তাহলে M2 মানে আর M4 মানে আমরা বুঝে নিলাম পোস্ট অফিস থাকবে। M2 মানে M1 এ যা ছিল মানে M0 আর ব্যাংকের ডিমান্ড ডিপোজিট থাকবে তার সাথে পোস্ট অফিসের সেভিংস ডিপোজিট থাকবে। মানে সমস্ত ধরনের ডিমান্ড ডিপোজিট গুলো M2 এর মধ্যে থাকছে। M3 মানে কি? M3 মানে কি? M3 মানে M1 প্লাস ব্যাংকের টাইম ডিপোজিট। ব্যাংকের টাইম ডিপোজিট। এই কারণে মনে রাখবে বিজোড় সংখ্যা যদি হয় M3 যদি হয় তার মধ্যে কিন্তু পোস্ট অফিসের কোনো কম্পোনেন্ট কিন্তু থাকছে না। বিজোড় সংখ্যা যদি হয় তার মধ্যে কিন্তু পোস্ট অফিসের কোনো কম্পোনেন্ট থাকছে। M3 এর ফর্মুলা কিন্তু M2 প্লাস না, M3 এর ফর্মুলা কিন্তু M1 প্লাস। M1 প্লাস ব্যাংকের কি ডিপোজিট টাইম ডিপোজিট। M1 এর মধ্যে কি ছিল? M0 প্লাস ব্যাংকের ডিমান্ড ডিপোজিট। তার মানে আমরা বুঝলাম M1 আর M3 এর মধ্যে পার্থক্য কি? M1 এ ব্যাংকের শুধু ডিমান্ড ডিপোজিট থাকছে আর M3 তে ব্যাংকের সমস্ত ধরনের ডিপোজিটই থাকছে। তাহলে বিজোড় সংখ্যা যেগুলো আছে সেগুলোতে মূলত ব্যাংক M1 আর M3, M1 এর মধ্যে M0 এর সাথে ব্যাংকের শুধু ডিমান্ড ডিপোজিট থাকছে, M3 এর মধ্যে M1 এর সাথে ব্যাংকের টাইম ডিপোজিটটাও থেকে যাচ্ছে মানে ব্যাংকের সমস্ত ডিপোজিট। M2 বলতে কি? M2 বলতে M1 এর সাথে পোস্ট অফিসের সেভিংস ডিপোজিট আর M4 বলতে কি? M4 বলতে M3 তে যা যা ছিল তার সাথে পোস্ট অফিসের অল ডিপোজিট। তাহলে এই জিনিসটা কিন্তু একটা ট্রিকের মাধ্যমে তোমাদের মনে রাখার পদ্ধতি বলে দিলাম। আর কোথায় কি কি কম্পোনেন্ট আছে সেটা কিন্তু একবার চোখ বুলিয়ে নিতে হবে। পিডিএফ ইজ অলরেডি প্রোভাইডেড। পিডিএফটা দেখে একবার কিন্তু তোমরা এই জায়গাগুলো চোখ বুলিয়ে নেবে। এই জায়গাটুকু যদি একবার চোখ বোলাতে পারো তাহলে এটার উত্তর কি হবে? আমি যদি এটাকে M3 ধরি, ব্রড মানে তো M3, আমি যদি এটাকে M3 ধরি তাহলে কোনটা হওয়া উচিত? এখানে দেখো তো, আমি এই জায়গাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। M3 মানে কি? M3 মানে M1, M1 মানে কি? M1 মানে M0 পাবলিকের কারেন্সি প্লাস আরবিআই ডিপোজিট তার সাথে ব্যাংকের ডিমান্ড ডিপোজিট। তাই না? M1 এর মধ্যে কি আছে? পাবলিকের কারেন্সি, আরবিআই ডিপোজিট তার সাথে ব্যাংকের ডিমান্ড ডিপোজিট প্লাস তার সাথে আবার ব্যাংকের টাইম ডিপোজিট। তাহলে ব্যাংকের ডিমান্ড ডিপোজিটও থাকছে, ব্যাংকের টাইম ডিপোজিটও থাকছে, সাথে M0 এর কম্পোনেন্ট গুলো থাকছে। তাহলে এটা কোন অপশনে আছে? তিনেরটা। ভেরি গুড, তিনের। তাহলে এইটা হয়ে গেল M3 ব্রড মানি। তাহলে কোশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল ছিল। এখানে M2 থাকার জন্য এটা অনেকেই প্রথমটা করেছে। ঠিক আছে? এবার এটা পিএসসি কোনটা নেবে এটা বলা খুব মুশকিল। ঠিক আছে? তাহলে এটার উত্তর কোনটা হয়ে গেল? এটার উত্তর হয়ে গেল কিন্তু 3 নম্বরটা। 122 এরটা কি হয়ে গেল? সি। 122 এরটা হয়ে গেল কি? সি। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখো, চোখ বুলিয়ে নাও একটু যে কোনটা কি। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, M0, M1, M2, M3 কোনটা কি জিনিস এই জায়গাটা কিন্তু একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং চাই। কারণ এখান থেকে 3টে 4টে কোশ্চেন প্রতি বছরই কিন্তু বিসিএস অবশ্যই আসে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা তাহলে আমরা চলে যাই নেক্সট। রঞ্জু, কোনো অসুবিধা এখানটা বুঝতে? M0, M1, না M2? না স্যার। ভেরি গুড। নেক্সট জায়গাটা আমরা চলে যাই। মীনাক্ষী, যদি কোনো অসুবিধা হয় জানিও। হ্যাঁ, না স্যার, বুঝতে পেরেছি। 123 নাম্বার কোশ্চেন। এটা খুব কমন কোশ্চেন। মনমোহন সিং স্যার। হ্যাঁ, কোন ব্যক্তি যিনি প্রাইম মিনিস্টার ছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ তিনি আরবিআই এর গভর্নরও ছিলেন? তাহলে আরবিআই এর গভর্নর পরে প্রাইম মিনিস্টার হয়েছেন মনমোহন সিং।
ঠিক আছে, মনমোহন সিং। এরপর যদি আমরা দেখি আরবিআই এর কোনটা ডেভেলপমেন্ট ফাংশন, 127 নম্বর কোশ্চেন। দেখো কি মনে হচ্ছে এটা একবার পড়ে। স্যার আমার তো সবগুলোই মনে হচ্ছে। বলছে আরবিআই ডেভেলপমেন্ট ফাংশন কোনটা। 1 নম্বর বলছে প্রমোটিং ব্যাংকিং হ্যাবিট, ব্যাংকিং হ্যাবিটকে প্রমোট করা। সেটিং আপ স্পেশালাইজড ফিনান্সিয়াল এজেন্সিস, মানে কিছু স্পেশাল ফিনান্সিয়াল এজেন্সি সেট আপ করে সেটা দিয়ে ওভারঅল ইন্ডিয়ার হয়তো গ্রোথ চেষ্টা করে। এক্সটেন্ডিং ব্যাংকিং ফ্যাসিলিটিস টু রুরাল এন্ড সেমি আরবান এরিয়াস, মানে ব্যাংকিং ফ্যাসিলিটিকে রুরাল আর সেমি আরবান এরিয়াস এর মধ্যে পাঠান, আর অল অফ দ্যাট। তাহলে 1 নম্বরটা দেখো প্রমোটিং ব্যাংকিং হ্যাবিট, এটা অবশ্যই কিন্তু আরবিআই এর একটা কাজ। আরবিআই সবসময় চাই এমন ভাবে ডিজাইন করতে তার পলিসি গুলো বা তার স্কিম গুলো যাতে করে মানুষের মধ্যে ব্যাংকিং হ্যাবিট কিন্তু যতটা সম্ভব বাড়ে। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা তো শিওর শট। 3 নম্বরটা যদি দেখো এক্সটেন্ডিং ব্যাংকিং ফ্যাসিলিটিস টু রুরাল এন্ড সেমি আরবান এরিয়া, আরবিআই তো অবশ্যই চায় যাতে রুরাল এরিয়ায় বা সেমি আরবান এরিয়ায় ব্যাংকিং ফ্যাসিলিটিসটা এক্সটেন্ড করে। এই কারণে আরবিআই কিন্তু নিয়ম আছে যে যদি কোনো নতুন ব্রাঞ্চ কোনো একটা কমার্শিয়াল ব্যাংক খুলতে চায়, সে যদি 4টে নতুন ব্রাঞ্চ করে মিনিমাম একটা ব্রাঞ্চ কিন্তু তাকে রুরাল এরিয়াতে করতেই হবে। 25% branch expansion, at least 25% branch expansion should be in rural area. তাহলে এই জায়গাটাই কিন্তু আমাদের অপশন সি অবশ্যই। তাহলে দেখো একটা জিনিস, অপশন বিটাকে নিয়ে যদি একটু ডাউটফুলও তোমরা থাকো, বাট অপশন এ এন্ড অপশন সি মাস্ট বি দ্য অ্যান্সার। এই কারণে কিন্তু আমরা অল অফ দ্য অ্যাবভ ক্লিক করতেই পারি। আর অপশন বিও কেন হবে, কারণ আরবিআই অবশ্যই কিছু স্পেশালাইজড এজেন্সি তৈরি করে ওভারঅল আমাদের একটা ইকোনমির ডেভেলপমেন্টটাকে কিন্তু দেখে। তাহলে 127 নম্বর কোশ্চেন বোঝা গেল। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো স্কিম রিলেটেড জিনিস যেগুলো আমরা নেক্সট পরে আলোচনা করব। ঠিক আছে, এই জায়গাটা দেখো কি হবে, 135 নম্বর কোশ্চেন, আবার আরবিআই এর কোশ্চেন। দেখো তো এটা কি মনে হচ্ছে। ভালো করে কোশ্চেনটাকে পড়ে নাও, ভালো করে কোশ্চেনটাকে পড়ে দেখো এটা কি মনে হচ্ছে, কোনটা উত্তর হওয়া উচিত। স্যার এটা মনে হচ্ছে। এনবিএফসি টা তো আরবিআই কন্ট্রোল করে, এলআইসি টেলআইসি। অসংখ্যটা অপশন পড়ো, ঠিক আছে। এর তো একটু মনে হয় কারণ আছে, কিন্তু আম, আর একদম একদম স্ট্রেট ফরওয়ার্ড ইনডাইরেক্ট মনে হচ্ছে, আর অন্য কোনোটাকে দেখো, একদম স্ট্রেট ফরওয়ার্ড ইনডাইরেক্ট। স্যার ডি এটা মনে হচ্ছে। একদম। আমার স্যার ডিএটাই মনে হচ্ছে। তাহলে এখানে উত্তর কিন্তু হবে ডি। এনবিএফসি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ কে কিন্তু আরবিআই একদম ব্যাংকগুলোর মতো কন্ট্রোল না করলেও বিভিন্ন পলিসির মাধ্যমে এর যে সুপারভাইজারি যেটা, সেই জায়গাটা কিন্তু আরবিআই মেনটেন করে। বোঝা গেল, মানে ব্যাংকগুলোকে যেমন আরবিআই রেগুলেট করে অ্যাজ ওয়েল অ্যাজ সুপারভাইজ করে, হ্যাঁ, নন ব্যাংকিং গুলোর ক্ষেত্রে কিন্তু আরবিআই হয়তো রেগুলেটরি পাওয়ারটা সেই লেভেলে না থাকলেও ইনফ্লুয়েন্স করে অ্যাটলিস্ট আরবিআই তার পলিসির মাধ্যমে। বোঝা গেল, ইনফ্লুয়েন্স করে রেগুলেটরি আর সুপারভাইজারি স্ট্যান্ডার্ডসটাকে। ঠিক আছে, তো এই কারণে অপশনটাকে কিন্তু আমরা ইনকারেক্ট পুরোপুরি বলতে পারছি না। ঠিক আছে, তো এইখানে ক্লিয়ার কাট ইন্টারেস্ট এগুলো তো আরবিআই অবশ্যই করে, শর্ট টার্মে ইন্টারেস্টে লোন দেয়, রিডিসকাউন্ট বোরোইং কোঅপারেটিভ ব্যাংকগুলোকে ফ্যাসিলিটিস দেয়। তো বি এন্ড সি এর তো কোনো ডাউটের জায়গা নেই। বাট অপশন ডি যেই তুমি করে নেবে তোমার সব ডাউট চলে যাবে। বলছি কর্পোরেট হাউসকে লোন দেয়, আরবিআই এর কাজ নেই আম্বানি টাটাকে লোন দিতে যাবে, আম্বানি টাটাকে লোন দেওয়ার জন্য অনেক লোক বসে আছে। বোঝা গেল? তাহলে অপশন ডি হয়ে যাবে উত্তর, কোনো রকম ডাউট ছাড়াই। এই কোশ্চেনটা কি হবে, এটা একটা খুবই সহজ কোশ্চেন আছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইন্ডিয়া। কোনটা কমার্শিয়াল ব্যাংক? স্টেট ব্যাংক।
প্ল্যান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন ছিল, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা 5 ইয়ার্স প্ল্যানটা পড়ে নিয়ে আবার বিসিএস এর এই কোশ্চেনটা, কেমন? এই কোশ্চেনটা বলে দেখি কি হবে ভালো করে বুদ্ধি করে। 139 আরবিআই হবে। সেকেন্ডটা মনে হচ্ছে স্যার ডিনোমিনেশন বলতে কি বলছে? ডিনোমিনেশন বলতে এই টাকাটা যেটা মানে 1 টাকার নোটের উপরের যে টাকাটা। ও হ্যাঁ, 1 টাকা নোটের উপরের গুলো আরবিআই করে, কিন্তু 1 টাকা তো আরবিআই করে না। এই ফাইন্যান্স। কোশ্চেনটা কিন্তু অনেকে এই 1 রুপি নোটটা দেখে একদম মনের আনন্দে ভেবেছে এই তো 1 রুপি নোট এসছে, দিয়ে ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি করে দিয়েছে। তো কোশ্চেন এই কারণে কিন্তু মাইনুটলি পড়া, এটা কিন্তু একটা অভ্যেস। কোশ্চেনকে কিন্তু মাইনুটলি পড়তে হবে প্রত্যেকটা লাইন, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং ইস্যুস কারেন্সি নোটস অ্যাভব ডিনোমিনেশন, এই যে অ্যাভব কথাটা যদি কেউ মিস করে যায় তাহলে কিন্তু উত্তরটা সে ভুল করে দেবে। তো এই কারণে প্রত্যেকটা ওয়ার্ড শুড বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে 1 রুপি নোটের অ্যাভব যে ডিনোমিনেশন মানে 1 টাকার নোটের উপরের যে টাকাগুলো আছে সেটাকে ছাপায়, সেই কারেন্সি গুলোকে ইস্যু করে, তাহলে সেইগুলো সব রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 1 টাকার নোট শুধুমাত্র ফিনান্স মিনিস্ট্রি করে এবং তাতে সাইন থাকে ফিনান্স সেক্রেটারি। ফিনান্স মিনিস্টারের না, এটা অনেকে ভুল করে। 1 টাকার নোটে সাইন থাকবে হচ্ছে ফিনান্স সেক্রেটারি। 1 টাকার নোটের উপরে ডিনোমিনেশন অল শুড বি ইস্যুড বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বোঝা গেল তাহলে এই কোশ্চেনটা? এটা একটা ভালো কোশ্চেন ছিল। 140 আরবিআই কোশ্চেন। কি মনে হচ্ছে কোনটা হতে পারে? স্যার গোল্ড আর ফরেন এক্সচেঞ্জ এটাই হবে। তো আরবিআই যদি নতুন কারেন্সি ছাপাই, নতুন কারেন্সি ছাপাচ্ছে মানে কার অ্যাভেলেবিলিটি বাড়াচ্ছে, ডলারের না টাকা? টাকার। টাকার অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দিচ্ছে। টাকার অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দিচ্ছে। তো এই কারণে আরবিআই কে যেটা করতে হয়, যেহেতু টাকার অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দিচ্ছে ওই কারণে সেই পরিমাণ ডলার যাতে বা সেই পরিমাণ ভ্যালুর যাতে নিজের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে থাকে সেইটা মেনটেন করতে হয়। ওই কারণে কি করতে হয় আরবিআই কে মিনিমাম গোল্ড আর ফরেন এক্সচেঞ্জের একটা রিজার্ভ মেনটেন করতে হবে। তো যত আমি কারেন্সি ছাপিয়ে দিলাম সেটা যাতে এমনি ছাপিয়ে না দিই, তার জন্য যাতে কারেসপন্ডিং গোল্ড আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দিয়ে কিন্তু আমার ভান্ডারটাকে যাতে পূর্ণ করে রাখে। কারণ মার্কেটে আমি যে পরিমাণ টাকা ছাপালাম সেই টাকাটা তো আমার মার্কেটে ইনফ্লেশন তৈরি করবে। তাহলে ওই টাকাটাকে কন্ট্রোল করার মতো, ওই ডেফিসিটটাকে কন্ট্রোল করার মতো আমার যাতে ভান্ডারে অটোমেটিক মালপত্র থাকে সেটাকে এনশিওর করা। তো এই কারণে যখনই নতুন কারেন্সি আরবিআই ইস্যু করতে যাবে সেই কারেন্সির যে ভ্যালু সেই পরিমাণ কিন্তু সোনা আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দিয়ে কিন্তু আরবিআই কে মেনটেন করতে হবে। বোঝা গেল তাহলে জায়গাটা? হ্যাঁ স্যার। ফিসকাল ডেফিসিট এই যে সমস্ত জিনিসগুলো পরে পরে সমস্ত কিছু পড়াবো, ঠিক আছে? রুপির কনভার্টেবিলিটি এই সমস্ত জায়গাগুলো পড়াবো। আচ্ছা, কমার্শিয়াল ব্যাংক কি করে মানি তৈরি করে? দেখো তো এই কোশ্চেনটা 143। স্যার বিয়েটা হবে। স্যার বিয়েটাই হবে। আর লোনটাই তো হচ্ছে ওদের ওদের অ্যাসেট। বাই লেন্ডিং এ পার্ট অফ ইটস কিছুটা পার্ট ধার দিয়েই কিন্তু করে। প্রিন্টিং মানি কমার্শিয়াল ব্যাংকের কাছে পাওয়ারই নেই প্রিন্টিং মানি। এটিএম কার্ড ইস্যু করে ওরা কি টাকা হবে? রিজার্ভ ব্যাংক থেকে ধার করছে, ধার করে ওর কোথা থেকে ধার করে কি আর টাকা হয়? ক্রিয়েট মানি মানে সে নিজের পার্টটাকে একটা যে লেন্ডিং টোটাল পার্ট সেটাকে কি করছে, ডিপোজিটের একটা যে পার্ট এই যে সাধারণ মানুষরা ডিপোজিট করছে সেই ডিপোজিটের একটা পার্টকেও ধার দিচ্ছে, ওখান থেকে ইনকাম হচ্ছে। তাহলে এটা একদম সহজ কোশ্চেন। চাইল্ড লেবার প্ল্যান থেকে দেখতে পাচ্ছ, প্ল্যান থেকে প্রচুর কোশ্চেন, প্রচুর কোশ্চেন। বাজেট থেকে কোশ্চেন। এটা মনে আছে স্যার আগে বিনিময় একটা ব্যাংকের কোশ্চেন দেখলাম ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস বলে একটা। কোনটা গো? আহ,
ও আচ্ছা, এটা প্ল্যানের। আচ্ছা আচ্ছা। মানে 8th প্ল্যান মনে করছো? 8th প্ল্যান কোন সময়? মানে যখন যুদ্ধ হচ্ছিল সেই সময় না? না, 8th প্ল্যানটা হচ্ছে তোমার 92 থেকে 97। ও বুঝলাম। ঠিক আছে? না, এই ক্রোনোলজিটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি যখন প্ল্যানিং পড়াবো, আমি ডিটেলসে পড়াবো। আমাদের যে প্ল্যান শুরু হলো 51 থেকে 56, মানে 1900 গুলো আর লিখছি না সবই। 51 থেকে 56, দিস ইজ আওয়ার ফার্স্ট প্ল্যান। আমরা 5 ইয়ার্স প্ল্যান নিলাম কোথা থেকে? সোভিয়েত রাশিয়া থেকে। 51 সাল থেকে আমরা 5 ইয়ার্স প্ল্যান চালু করলাম। 5 ইয়ার্স প্ল্যান করার দায়িত্ব কে নিল? প্ল্যানিং কমিশন। 5 ইয়ার্স প্ল্যানকে অ্যাপ্রুভ করার দায়িত্ব নিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি, যেখানে সমস্ত চিফ মিনিস্টাররা থাকবে। এটা তৈরি হয়েছিল 1952 সালে। যারা 5 ইয়ার্স প্ল্যান, যেটা প্ল্যানিং কমিশন বানালো, সেটাকে অ্যাপ্রুভ করবে। 51 থেকে 56 ফার্স্ট প্ল্যান চালু হলো। 56 থেকে 61 সেকেন্ড প্ল্যান চালু হলো। মানে আমাদের 5 বছর পর পরই যাওয়ার কথা ছিল। 61 থেকে 66 থার্ড প্ল্যান। এই তিনটে প্ল্যান চালানোর পর হঠাৎ করে একটা ব্রেকডাউন দিতে হলো, কারণ 62তে হলো চীনের সাথে যুদ্ধ, 65তে পাকিস্তানের যুদ্ধ, আর এই সময় 2 বছরের খরা। এই কারণে পরবর্তী যে প্ল্যান, সেটা 66 থেকে 71 হওয়ার কথা ছিল, কিন্তু 66 থেকে 71 না হয়ে, যেহেতু আমাদের কাছে একদমই পয়সা কড়ি শর্ট, আমরা বুঝতে পারছি না কিরকম করে কোন দিকে যাব, সেই কারণে আমরা 66 থেকে 67, 67 থেকে 68, 68 থেকে 69, এই 3টে বছর পুরোপুরি একটা অ্যানুয়াল প্ল্যান চালিয়েছিলাম। মানে বছরেরটা বছরে ভেবে নেবো, 5 বছরে ভাবার মতো সময় নেই। বুঝা যাচ্ছে? তো অ্যানুয়াল প্ল্যান। আবার 5 ইয়ার প্ল্যান চালু হলো 69 সাল থেকে, যখন একটু ইকোনমি স্ট্রং হলো। 69 থেকে 74 হচ্ছে ফোর্থ প্ল্যান। 74 থেকে 79 হচ্ছে ফিফথ প্ল্যান। এই ফিফথ প্ল্যানের পরেও আবার মার্কেট একটা গন্ডগোল হলো। 77 সালে সরকার ভেঙে গেল, ইন্দিরা গভর্নমেন্ট, এবং 78 সালে জনতা দল এলো। জনতা দল এসে 78 সাল থেকে পরবর্তী ভবিষ্যতে 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টই তুলে দিয়েছিল। জনতা দল এসে যে কনসেপ্ট আনলো, সেটাকে বলে রোলিং প্ল্যান। রোলিং প্ল্যানের মধ্যে কি থাকে? রোলিং প্ল্যানের মধ্যে সব থাকে। রোলিং প্ল্যানের মধ্যে একটা অ্যানুয়াল প্ল্যান থাকে। মানে জনতা দল 78 সালে রোলিং প্ল্যান চালু করলো, মানে 78 থেকে 79 একটা প্ল্যান থাকবে রোলিং প্ল্যানের মধ্যে। 78 থেকে 79 একটা প্ল্যান থাকবে, একটা অ্যানুয়াল প্ল্যান থাকবে, একটা ফিক্সড প্ল্যান থাকবে। ফিক্সড প্ল্যান মানে কিছু বছরের জন্য, মানে 78 থেকে 83, 5 বছরের জন্য একটা প্ল্যান থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ কি থাকবে? অ্যাজ ওয়েল অ্যাজ থাকবে হচ্ছে যে একটা পার্সপেক্টিভ প্ল্যান বা লং টার্ম প্ল্যান থাকবে। লং টার্ম প্ল্যান থাকবে। তাহলে রোলিং প্ল্যান কাকে বলে? রোলিং প্ল্যান হচ্ছে এমন একটা প্ল্যান, যে প্ল্যানের মধ্যে আরো 3 ধরনের প্ল্যান মিশে থাকবে। রোলিং প্ল্যান যদি চালু করে আজকে গভর্নমেন্ট, তার মানে আগামী 1 বছর কিরকম করে ইকোনমি যাবে, তার একটা অ্যানুয়াল প্ল্যান থাকবে। আগামী 5 বছর ইকোনমি কোন দিকে যাবে, তার একটা 5 ইয়ার্স প্ল্যান থাকবে। এবং আগামী 50 বছর ইকোনমি কোন দিকে যাবে, তার একটা পার্সপেক্টিভ প্ল্যান বা লং টার্ম প্ল্যান থাকবে। এই সমস্ত জিনিসগুলো মিলে বলা হচ্ছে রোলিং প্ল্যান। তো 78 সালে ওরা রোলিং প্ল্যানটা চালু করে দিল, কিন্তু এই গভর্নমেন্ট বেশি দিন থাকলো না, 80 সালেই পড়ে গেল। এই কারণে 78 থেকে 80, মাত্র এই 2 বছর আমাদের চলেছিল রোলিং প্ল্যান। এই 2 বছর ছিল রোলিং প্ল্যান। এবার ইন্দিরা গান্ধী আবার 80 সালে ফিরে এলো। 80 সাল থেকে উনি আবার কি করলো? আবার 5 ইয়ার প্ল্যান চালু করলো। 80 থেকে 85 তাহলে ফিফথ হয়েছিল, এরপর হলো 6, 85 থেকে 90 হলো 7। এই 7th এর পরে আবার ইন্ডিয়ার ইকোনমিতে একটা বিশাল বড় ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা গেল। 90-91 সালে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমতে মাত্র 15 দিন চলার মতো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পড়েছিল। তো সেই সময় কিন্তু 90 থেকে 92 ওই কারণে আবার দুটো অ্যানুয়াল প্ল্যান, যেহেতু আমাদের একটা ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা গেছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের একটা বিরাট ক্রাইসিস, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নেই আমাদের ঠিকঠাক। এই কারণে 90 থেকে 92 আবার অ্যানুয়াল প্ল্যান। 92 ঠিক হয়ে গেল সিচুয়েশনটা, যে 92 থেকে 97 কি প্ল্যান হবে? তাহলে 7th অব্দি হয়ে আছে 8, 97 থেকে 2 9, তারপর একদম সুন্দর চললো। 2 থেকে 7 10, 7 থেকে 12 11, 12 থেকে 17 12। এই হচ্ছে আমাদের প্ল্যানিং এর ছোট্ট ক্রোনোলজিক্যাল হিস্ট্রি। বোঝা গেল? তাহলে বুদ্ধি করে বলতো 8th প্ল্যান কেন ফেল করলো? কি বুঝলাম আমরা তাহলে? ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছিল একটা। ফিনান্সিয়াল ক্রাইসিস। তখন টাকা এই ছিল না। সময় কি স্যার পপুলেশন বেড়ে গেছিল এরকম কিছু একটা? না, তখন কি হয়েছিল, তার আগের আগামী 15 বছর, মানে গত 15 বছর, মানে 90 সালের গত 15 বছর, মানে 75 সাল থেকে ইন্দিরা গান্ধীর এই ফিফথ প্ল্যান থেকেই আমাদের একটা ডেফিসিট ফিনান্সিং করা চালু হয়েছে। মানে তখন আমাদের আয়ের থেকে প্রচুর বেশি ব্যয় ইন্দিরা গান্ধী করত।
আর পভার্টি রিডাকশন, মিনিমাম নিডস প্রোগ্রাম, এই বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো রেখে একটা হিউজ পরিমাণ খরচ আমাদের ইকোনমিতে বাড়িয়ে দিয়েছিল। সেই পরিমাণ ইকোনমিতে ইনকাম ছিল না। এবার তুমি একটা ভাবো, যদি ডেফিসিট ফিনান্সিং করো, তার মানে মার্কেটে তুমি টাকার অ্যাভেলেবিলিটি বাড়াও। টাকার অ্যাভেলেবিলিটি বাড়াচ্ছ মানে ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ছে, তখন আরবিআই কি করতে হচ্ছে? ডলারের সাপেক্ষে টাকার দামটাকে ঠিকঠাক রাখার জন্য নিজের ভান্ডার থেকে ডলার খসিয়ে খসিয়ে দিতে হচ্ছে। এদিকে ডেফিসিট ফিনান্সিং গভর্নমেন্ট করছে, গভর্নমেন্ট ডেফিসিট ফিনান্সিং করছে মানে মার্কেটে প্রচুর টাকার ফ্লো বাড়াচ্ছে। এই মিনিমাম নিডস প্রোগ্রাম, পভার্টি এলিমিনেশন প্রোগ্রাম, এসব করে মার্কেটে প্রচুর টাকা বাড়াচ্ছে, কিন্তু গভর্নমেন্টের সেই পরিমাণ ইনকাম নেই। তাহলে আয়ের থেকে ব্যয় বেশি, প্রচুর টাকা মার্কেটে ঢালছে। মার্কেটে টাকা ঢালছে মানে টাকার অ্যাভেলেবিলিটি বাড়ছে। টাকার অ্যাভেলেবিলিটি বাড়ছে মানে টাকার ভ্যালু কমছে। তাহলে ডলারের সাপেক্ষে টাকার ভ্যালু যেই কমে যাবে, তাহলে এই জায়গাটাকে তো আরবিআই কে মেনটেন করতে হবে, নাহলে তো এক্সপোর্টার ইম্পোর্টারদের অসুবিধার সৃষ্টি হবে। ওই কারণে আরবিআই কে নিজের ভান্ডার থেকে ডলার ছাড়তে হচ্ছিল প্রতি বছর। যখনই নিজের ভান্ডার থেকে ডলার ছাড়তে ওই 15 বছর এমন ডেফিসিট ফিনান্সিং করেছে যে লাস্টের 90 সালের দিকে দেখা যাচ্ছে আরবিআই এর ভান্ডারে, আরবিআই আরবিআই কিন্তু অনেকবার ওয়ার্নিং দিয়েছিল গভর্নমেন্টকে যে ভাই এত ডেফিসিট ফিনান্সিং করেন না, এত আপনারা খরচ করেন না, আয়ের সাথে ব্যয়ের এত ডিফারেন্স দেখেন না। কিন্তু গভর্নমেন্টও শোনেনি, বলছে তোমাকে মাইনে দিয়ে রেখেছি, তুমি পরে বুঝে নেবে। কিন্তু এই করতে 91 সালে গিয়ে দেখা যাচ্ছে আরবিআই এর ভান্ডারে আর 15 দিন চলার মতো ডলার পড়ে আছে, 15 দিন চলার মতো ফরেক্স রিজার্ভ পড়ে আছে। তখন ইকোনমিতে ক্রাইসিস চালু হয়ে গেল, দ্যাট ইজ বিওপি ক্রাইসিস, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। এটা চালু হয় 1990-91 সালে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে উত্তরটা কি হবে তাহলে এখানে? The eighth plan was postponed by 2 years because তাহলে ফরেন কোনটা এক্সচেঞ্জ ক্রাইসিস। যেটা foreign exchange crisis, foreign exchange crisis, very good. এটা কি হবে তাহলে? ডিমনিটাইজেশন কত সালে হয়েছিল মনে আছে? 16তেই তো হয়েছে। 2016। রেপো আমরা বলি, রেপোর ফুল ফর্ম কি অ্যাকচুয়ালি? রিপারচেজ রেট অফ রিপারচেজ। রেট অফ রিপারচেজ, ভেরি গুড। তাহলে রিপারচেজ অপশন, রেপো স্ট্যান্ডস রিপারচেজ। রেপো মানে কি? রিপারচেজ, ঠিক আছে? রেট অফ রিপারচেজ, তাহলে এটা রিপারচেজ। এইটা কি হবে তাহলে? না 57। এটা কিন্তু অলরেডি এক্সপ্লেন করে দিলাম আমি একটু আগে, ওপেন মার্কেট সেল অফ সিকিউরিটিজ হলে কি হবে ক্যাশ রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকে। না বুদ্ধি করে বলেন। কমে যাবে। ইন্ডাস্ট্রি বোঝা যাচ্ছে? এটা ওপেন মার্কেট সেল করছে, সিকিউরিটিজ বিক্রি করে দিচ্ছে। সিকিউরিটিজ বিক্রি করছে কি? আরবিআই। কাকে বিক্রি করছে? ব্যাংকে। তাহলে ব্যাংক তো পেমেন্ট করবে, তাহলে ব্যাংকের টাকা কি হবে? কমবে না বাড়বে? ব্যাংকের টাকা তো কমবে। কমবে, তাহলে ডিক্রিজ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এরকম কোশ্চেন গুলো কিন্তু আসে। ব্যাংক রেট কাকে বলে? অলরেডি ক্লাসে অনেকবার ডিসকাসড। মানে আরবিআই যে রেটে রিটেল কমার্শিয়াল ব্যাংক গুলোকে দেবে লং টার্মের জন্য, সেটা হচ্ছে ব্যাংক রেট। তাহলে কি? দ্য রিজার্ভ ব্যাংক চার্জেস দ্য কমার্শিয়াল ব্যাংকস ফর লেন্ডিং দেম মানি, এটাই ব্যাংক রেট। বাকিগুলো দেখো কি আছে? নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন, এটা নয়। হ্যাঁ, বিজনেস হাউসের জন্য এটাও নয়। ফরেন এক্সচেঞ্জ ব্যাংক, এটাও নয়। তাহলে অপশন সি। আরবিআই কাকে ধার দেয়? কমার্শিয়াল ব্যাংকে ধার দেয় ব্যাংক রেট। রেপো আর ব্যাংক রেট তো সেম, রেপোটা শর্ট টার্ম, ব্যাংকটা লং টার্ম। রেপো হচ্ছে শর্ট টার্ম। আর একটা পার্থক্য আছে, রেপো রেটে লোন নেওয়ার জন্য কিন্তু ইউ হ্যাভ টু ডিপোজিট সিকিউরিটিজ। তুমি যদি হ্যাঁ 50 কোটি টাকা নাও, 50 কোটি তোমাকে সিকিউরিটিজও কিন্তু জমা রাখতে হবে। ঠিক আছে, 167 কি হবে?
Reserve Bank requires every scheduled bank to maintain Cash reserve with it. ক্যাশ রিজার্ভ উইথ হবে। একটা cash reserve with it. কারণ এখানে কি বলেছে as the bankers bank the reserve bank requires every scheduled bank to maintain with it বলছে with it মানে আরবিআই এর কাছে জমা রাখতে হবে। এই কারণে কিন্তু এখানে গোল্ড এন্ড ক্যাশ রিজার্ভটা কিন্তু হলো না। গোল্ড ক্যাশ রিজার্ভটা ব্যাংকের কাছে থাকে, এটা তো আরবিআই এর কাছে থাকে না। আরবিআই এর কাছে কোনটা জমা রাখে? শুধু ক্যাশটা জমা রাখে। এখানে সিআরআরটা জানতে চেয়েছে শুধু। হ্যাঁ, সিআরআরটা জানতে চাইছে। এটা কি হবে? 868 অ্যান্টি ইনফ্লেশনারি মেজার, মানে ইনফ্লেশন কন্ট্রোল করবে। ব্যাংক রেট বাড়িয়ে দেবে। একটু আগে আমি বললাম ইনফ্লেশন কন্ট্রোল, অল রেট শুড বি ইনক্রিজড। ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য কি করতে হবে? সমস্ত রেটকে কি করতে হবে? ইনক্রিজ করতে হবে, তাই না? সমস্ত রেটকে কি করতে হবে? ইনক্রিজ করতে হবে। এটা কিন্তু একটু আগে আমরা ডিসকাস করলাম, কারেক্ট? তাহলে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য আমরা কি করব? অল রেট আমরা ইনক্রিজ করব। তাহলে ইনক্রিজ ইন ব্যাংক রেট। রিডাকশন করলে হবে না, ডিক্রিজ করলে হবে না, ডিক্রিজ করলে হবে না। ডিক্রিজ করলে তো মার্কেটে মানি সাপ্লাই বরং আরো বেড়ে যাবে। মার্কেটে মানি সাপ্লাই বরং আরো বেড়ে যাবে। সিআরআর এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছিল। কি হবে তাহলে? স্যার ক্যাশ ক্যাশ রিজার্ভ। রিজার্ভ। বুঝতে পারছো? মানে মেন বলে যে একদম বিশাল হাইফাই কোশ্চেন এরকম কিন্তু নয়। 173 এটা একটু বুদ্ধির কোশ্চেন, বলো দেখি কি হবে? স্যার উপরে তিনটেই তো ফাংশন, তাহলে চারটাই হবে। চারটা না পড়েও বলে দেওয়া যায় চারটা হবে, তাই? কারণ ব্যাংক রেট চেঞ্জ করা এটা আরবিআই এর ফাংশন, ওপেন মার্কেট অপারেশন ম্যানেজ করা আরবিআই এর ফাংশন, অ্যাক্টিং দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট ইটস অলসো এন ফাংশন, ইটস অলসো এ ফাংশন, টেকিং ডিসিশন রিগার্ডিং দ্য ইউজ অফ ডেফিসিট ফিনান্সিং টু ক্লোজ দ্য গ্যাপ। এই ডেফিসিট ফিনান্সিং এর ডিসিশন এইটা কিন্তু আরবিআই নিতে পারে না। এই কারণেই তো আমি যেটা বললাম ক্রাইসিসটা তৈরি হলো 1990-91 সালে, বিকজ এই ডেফিসিট ফিনান্সিং কতটা হবে এটা আরবিআই কন্ট্রোল করতে পারে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে। ডেফিসিট ফিনান্সিং সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা করবে এটা ফুললি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। এই কারণে কিন্তু আরবিআই এর পক্ষে এটা সম্ভব না করা। এই কারণেই তো 90-91 ক্রাইসিসে চলে গেল যে আরবিআই এর কথা শুনলো না, আরবিআই বলছে যে করো না করো না। তাহলে এইটা কিন্তু আরবিআই এর হাতে নেই, এই ডিসিশনটা নেওয়ার পাওয়ার আরবিআই এর হাতে নেই। এটার উত্তর কি হয়ে যাবে? অপশন যে আমার যত টাকা রেভিনিউ হচ্ছে আর কত টাকা এক্সপেন্ডিচার হচ্ছে এইটাকে কি করে পূরণ করব, দিস পাওয়ার ডাজ নট হেল্প টু আরবিআই। ঠিক আছে? আচ্ছা, ডান পাশে 178 কি হবে দেখো তাহলে। স্যার এখনই যেটা বললেন ওটাই হবে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা যেটা কন্ট্রোল করতে পারে এটাই না। স্যার। তাহলে এটা তাহলে 173-178 দেখো বলতে গেলে কাছাকাছি কোশ্চেন, একই কোশ্চেন মোটামুটি দিয়েছে, কাছাকাছি কোশ্চেন দুটো। রুপিকে ইন্ডিয়াতে মনে রাখবে দুবার ডিভ্যালু করা হয়েছিল, একবার 1991 বুঝতে পারছো কিনা, এটা না জানলেও কিন্তু বুদ্ধি খাটিয়ে করা যাবে। কারণ আমরা জানি 1991 একটা ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছে, তাহলে রুপি নিশ্চয়ই তখন ডিভ্যালু করা হবে। রুপি ডিভ্যালু মানে কি? $1 সমান ধরো 50 টাকা ছিল, তখন $1 সমান হঠাৎ করে হয়তো 65 টাকা করে দেওয়া হবে, এটা মানে রুপির ডিভ্যালু করা। রুপির দেখো ভ্যালু কমিয়ে দিলাম, আগে 50 টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 50 টাকা দিলে $1 দেবেও না, তাড়িয়ে দেবে ওখান থেকে, এখন 65 টাকা দিলে $1। কারণ রুপির ভ্যালু কমে গেছে, রুপিকে ডিভ্যালু করা হয়েছে। বুঝতে পারছো 1991 ফিনান্সিয়াল ক্রাইসিস, তাহলে তখন হওয়ার একটা হিউজ চান্স আছে।